মেয়েরা বলেছে যে হ্যাঁ একদম ঠিক কাজ হয়েছে, এটা হয়েছে। না, ওটা মানসিক ভাবে এই যে ঢুকে যাচ্ছে, এটা ভয়ঙ্কর। যদি এরকম হয় যে জনগণ যদি রুল অফ ল না চায়, তাহলে তারা নিজের বিপদ নিজেই ডেকে নিয়ে আসছে। যদি সিস্টেম, জাস্টিস সিস্টেম যদি না থাকে, তো জনগণ নিজের বিপদ আপনি নিজেই ডেকে আনছেন। যে এরকম হতে গেলে কালকে আপনাকে মেরে দিবে আর বলবে আপনি কোনো একটা আসামি আছেন, আপনাকে মেরে এনকাউন্টার করে দিল, কোনো আপনি বিচার পাবেন না। বলে না, অমিত শাহজি একবার বলেছিলেন, ভারতবর্ষের হোম মিনিস্টার, উনি বলছেন ক্রোনোলজি সমাজ না হোগা, ক্রোনোলজি বুঝতে হবে। তো এই ক্রোনোলজিটা বলছে তাই, যে শুভেন্দু অধিকারী বলছেন সকালে এই করবো, এবার নিজের কথাকে রাখার জন্য পুলিশ প্রশাসনকে বলির বকরা করে, বলির ছাল পাঠা করে পুলিশ প্রশাসনকে দিয়ে যদি এই ধরনের কাজ করানো হয়, তো সভ্য সমাজে আমাদেরকে এর নিন্দা শুধু না, এর প্রেশার ক্রিয়েট করে সরকার যেন আর না করতে পারে এবং এই লোকগুলোরও সাজা হয়। আর একটা যতক্ষণ ও সাজা পায়নি ততক্ষণ তো নির্দোষ প্রভাস মণ্ডল। বিজেপির একজন লিডার দেবজিৎ সরকার, মুখপাত্র, তিনি বলেছেন যে বারুইপুরের এনকাউন্টারটা ভগবানের বিচার। ওনাকে লজ্জা করা উচিত। দেখুন, বিচার ওই মেয়েটি তখনই পাবে যখন বিচার প্রক্রিয়ার মাধ্যমে তার দোষী সাব্যস্ত হবে, দোষীরা, এবং তারা সাজা পাবে। ক্যাপিটাল পানিশমেন্ট আমাদের ভারতবর্ষের আইনে আছে, তো ক্যাপিটাল পানিশমেন্ট পাবে। এইভাবে যদি বিচার হয় তাহলে সঠিক বিচার পাবে। আর এইভাবে যদি আপনি এনকাউন্টার করে আপনি এটাকে ক্লিন চিট দিয়ে দিচ্ছেন, এটা বিচার হলো না, এটা জঙ্গল রাজ হলো, এটা ক্লিন চিট দেওয়া হলো। আপনি তো বলছেন যে শুভেন্দু অধিকারী লজ্জা পাওয়া দরকার। এবার আপনি কংগ্রেস মুখপাত্র, আপনাকে বলি, 71 থেকে 76 এই পশ্চিমবাংলায় কিন্তু অনেকগুলো এনকাউন্টার হয়েছে কংগ্রেসের সময়, সিদ্ধার্থ রায়ের আমলে। কি বলবেন? হ্যাঁ, অবশ্যই যদি এনকাউন্টার ফেক এনকাউন্টার হয়ে থাকে তো অবশ্যই সেটাকে আমরা নিন্দা জানাচ্ছি। Disclaimer: the information provided by the speaker, present here on the IDOC platform, is for general informational purposes only. All information is provided in good faith. However, we make no representation or warranty of any kind, express or implied, regarding the accuracy, adequacy, validity, reliability, availability, or completeness of this information. সুজিত চট্টোপাধ্যায়, দিগদর্শন থেকে বলছি। আপনাদের কাছে আরেকটি নতুন বিষয় নিয়ে এই মুহূর্তে হাজির হলাম। আমার সঙ্গে আছেন বিশিষ্ট আইনবিদ এবং কংগ্রেস, জাতীয় কংগ্রেসের রাজ্য শাখার আর কি মুখপাত্র আশফাক আহমেদ সাহেব। নমস্কার। দিগদর্শনের সকল দর্শকবৃন্দকে আমার শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাকেও ওয়েলকাম। আপনাকে প্রথমে আমি কংগ্রেস মুখপাত্র হিসেবে এবং সবচেয়ে বড় কথা একজন আইনজীবী হিসেবে প্রথমেই যে প্রশ্নটা রাখতে চাইছি সেটা হচ্ছে যে এই সদ্য একটা ঘটনা ঘটে গেছে বারুইপুরে, একটা নৃশংস একটা ঘটনা ঘটে গেছে, যেটা বলা যেতে পারে যে নিন্দার কোনো ভাষা নেই। সেক্ষেত্রে যে 4 জন ধরা পড়েছে তার একজন অন্যতম হচ্ছে প্রভাস মণ্ডল। তাকে পুলিশ প্রথম অবস্থায় গ্রেপ্তার করে, জিজ্ঞাসাবাদ করে এবং তার মুখ থেকেই মাস্টার মাইন্ড এবং যারা রয়েছে তাদের খোঁজ খবরগুলো পায়। খুব ভালো কথা, তদন্ত খুব ভালো রকম ভাবে এগিয়েছিল। হঠাৎ আজকে সকালবেলা শোনা গেল যে কাল রাত ভোর 12:45 নাগাদ তাকে নিয়ে যে জায়গাটায় ঘটনাটা ঘটেছিল সেখানে সেই রিকনস্ট্রাকশনের জন্য তাকে নিয়ে যাওয়া হয়। তারপর সে নাকি একজন পুলিশ অফিসারের কোমর থেকে রিভলভার বার করে তাক করে গুলি ছোড়ে এবং পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন আরেকজন পুলিশ অফিসার তাকে সেখানে গুলি করে মারে এবং সে পড়ে যায়, আহত হয়। তারপর তার শরীর নিয়ে গিয়ে যখন আপনার বারুইপুরের হসপিটালে নিয়ে যাওয়া হলো, সেখানে নাকি তাকে মৃত বলে ঘোষণা করা হয়েছে। এই পর্যন্ত খবরটা আমরা সবচেয়ে ভালো জানি। আপনি আমাকে একজন আইনজীবী হিসেবে বলুন যে এই যে প্রভাস ধরা পড়লো, ধরা পড়ার পর তাকেই জিজ্ঞাসাবাদ করে সমস্ত তদন্তটা এগোনোর কথা, সেই সময় এনকাউন্টারে তার যে মৃত্যু, সেই মৃত্যুটার পরে কি মনে হয় যে অনেক কিছু ধামাচাপা পড়ে যাওয়ার কিছু একটা ব্যাপার থাকতে পারে? কেন বলছি এই কথা?
আপনার সিপিআইএম এর দলের একজন এবং প্রাক্তন মেয়র আমাদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্পষ্টতই বলেছেন যে তদন্তকে ধামাচাপা দেওয়ার জন্য অনেক বেফাস কথা বেরিয়ে যেতে পারত, যার জন্য এনকাউন্টারে তাকে যেটা মারা হয়েছে এই হচ্ছে তার ঘটনা, এবং তার একদম সরাসরি তিনি দোষারোপ করেছেন। আপনি কি বলবেন? দেখুন, আমি সুপ্রিম কোর্টের একটা অবজারভেশন দিয়ে শুরু করতে চাই যে সুপ্রিম কোর্ট একটি মামলার একটি জাজমেন্টের অবজারভেশন দিতে গিয়ে এনকাউন্টার রিলেটেড মামলায় বলেছিলেন যে এনকাউন্টার ইজ নাথিং বাট কোল্ড ব্লাডেড মার্ডার। যেমন ভাবে, এবং সুপ্রিম কোর্টের সেভারাল জাজমেন্টের পরিপ্রেক্ষিতে এটা আমরা পেয়েছি যে এনকাউন্টার হলেই তার নির্দিষ্টভাবে বিচার বহির্ভূত যখন এনকাউন্টার হচ্ছে, নির্দিষ্টভাবে তার বিরুদ্ধে তার সেই এনকাউন্টারটার বিচার নিরপেক্ষ তদন্ত হবে, নিরপেক্ষ প্রক্রিয়া গ্রহণ করে তদন্ত করা হবে, এবং সেই প্রক্রিয়ায় যেন গভর্নমেন্ট, যেই গভর্নমেন্টের মাধ্যমে এনকাউন্টার হচ্ছে তার যেন কোনরূপ ব্যাপার না থাকে, তার জন্য ইনফ্লুয়েন্স না থাকে, সেই জিনিসটাকে ফলো আপ করতে হবে। কিন্তু পশ্চিমবঙ্গের যে আমরা এই এনকাউন্টার এর শুরু আমরা দেখছি, যেটা উত্তরপ্রদেশ বা অন্যান্য রাজ্যে যে এনকাউন্টার হয়, সেই এনকাউন্টারটা আবার পশ্চিমবঙ্গে আমরা ওই ধরনেরই এনকাউন্টার দেখতে পাচ্ছি, যেটা আমি জঙ্গল রাজের সঙ্গে তুলনা করব। এটা সত্যি দুঃখজনক, নিন্দাজনক যে ভারতবর্ষের বুকে, ভারতবর্ষের আইন আদালত থাকতে একটা মানুষকে বিনা বিচারে তার প্রমাণিত হলো না দোষ, এবং তাকে এনকাউন্টারের নামে, আমার সত্যি অবাক লাগছে। আমি খুব ভালোভাবে ফলো করছিলাম এই প্রভাস মণ্ডল, যেনাকে এনকাউন্টার করে দেওয়া হয়েছে, এনার কথাগুলো, এবং এনাকে দেখে কিন্তু মনে হলো না যে পুলিশের রিভলভার নিয়ে যেটা বাহানা বানানো হয়েছে, যে যেটা মানে একটা রিজন দিতে হয়, তো রিজন দিয়েছে যে পুলিশের রিভলভার নিয়ে দৌড়াতে গিয়েছে। আমার তো দেখে মনে তার সেই রকম ক্ষমতা আছে যে পুলিশ করবে, চারদিকে থাকবে, রিভলভার নিয়ে পালাবে আর মেরে দেবে। আপনাদের কেন্দ্রীয় স্তরের যিনি নেতা অধীর চৌধুরী, তিনি কিন্তু সেই কথাই বলেছেন যে ও ড্রাগ অ্যাডিক্টেড একজন লোক, সে কি করে পুলিশের কাছ থেকে রিভলভারটা ছিনিয়ে নেয়। আর যদি সেটাই সত্যি ঘটনা হয়, তাহলে তো বলতে হবে পুলিশের এটা নিষ্ক্রিয়তা, যে স্মার্টনেস এর অভাব, যে পুলিশ কি করে করলো। কেন তার আগের দিন দেখেছি শুধু হাতে একজন ওখানকার যিনি শান্তনু মণ্ডল বলে যে বিজেপির নেতা, তিনি কিন্তু তাকে শুধু হাতে সঙ্গে করে নিয়ে ঘুরেছেন ঘন্টার পর ঘন্টা, তখন কিন্তু সে পালায়নি। তো পুলিশের ওই ঘেরা, একা তো ও ছিল না, আরো পুলিশ ছিল, শুধু ওই পুলিশের ঘেরাটোর থেকে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করলো, রিভলভার ছিনিয়ে নিল, তাকে গুলি পর্যন্ত নাকি সে করেছে, তখন তাকে গুলি করে মারতে হলো, এবং সেই গুলি করে মারাটাও দেখা গেছে যে তলপেটে এবং বুকে গিয়ে সেই গুলিটা লেগেছে। সুপ্রিম কোর্টের জাজমেন্ট অনুসারে অবশ্যই অবশ্যই এটা বিচার বিভাগ, মানে একটা নিরপেক্ষ তদন্ত হবেই, এটা বাধ্যতামূলক করতেই হবে, পোস্টমর্টম রিপোর্ট থেকে শুরু করে, এবং যেই অফিসাররা এই কর্মকাণ্ড করেছেন তাদের বিরুদ্ধে কিন্তু যেমন একটা সাধারণ খুনের মামলা চলে, ওইভাবেই চলবে। আপনি যেটা বলছেন সেটা এবং আমি বলি, এটা আমি আইনজীবী হিসাবে বলছি যে সেভারাল জাজমেন্ট আছে, এটা হতে পারে না। রুল অফ ল যদি আপনাকে আপহোল্ড করতে হয়, তাহলে অবশ্যই আপনাকে বিচার বিভাগীয় যেটা প্রক্রিয়া সেটাকে ফুল ডিউ প্রসেস ফলো করতে হবে, নাহলে পশ্চিম দেশে কোন রকম কেউ সুরক্ষিত থাকবে না। পুলিশের কাছে মানুষ সুরক্ষিত থাকবে না। দ্বিতীয় হচ্ছে, কংগ্রেস মুখপাত্র হিসাবে আমি বলবো যে আমাদের শুভঙ্কর সরকার আজকে উনি যেটা প্রেস রিলিজ দিয়েছেন যে হাইকোর্টের কোন বর্তমান বিচারপতিকে দিয়ে বিচার বিভাগীয় তদন্তের দাবি, এবং একজন মানুষ এত বেসামাল পরিস্থিতি থাকার পরেও কয়েকটি প্রশ্ন নিয়ে তুলেছেন যে পুলিশ প্রশাসন যখন ঘটনার পুনর্নির্মাণের জন্য নিয়ে যাচ্ছে, তখন পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না করে তারা যে কাজটি করেছে তাতে পুলিশের নিষ্ক্রিয়তাই প্রমাণিত হয়, যেটা আপনি বললেন। পূর্ণাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন যে সত্যি এত পুলিশের উপস্থিতি এমন ঘটনা ঘটানো যায় কিনা। দ্বিতীয় প্রশ্ন উনি তুলেছেন, এই ঘটনা কি ঘটতে দেওয়া হলো কারণ একে বাঁচিয়ে রাখলে এবং মুখ থেকে
কথা বেরোলে কি বড় কোনো চক্র ফাঁস হওয়ার ব্যাপার ছিল? জনমুখে এলাকায় যে কথা প্রচার হয়েছে, আরএসএস এবং বিজেপির সাথে এদের কোনো সম্পর্ক কি বেরিয়ে আসতো? তিন নম্বর প্রশ্ন, এটাই লাস্ট প্রশ্ন উনি তুলেছেন, যে এগুলোর কোনোটি তদন্তের ঊর্ধ্বে নয়, সবগুলোই তদন্তের আওতায় আসা উচিত, কারণ কোনো সভ্য দেশে এই অবস্থায় এমনটা হতে পারে না। মেয়েটির ওপর অত্যাচার ও তাকে মেরে ফেলা যেমন মানা যায় না, ওখানে মব লিঞ্চিং হতেও পারে না, ওটাও বাঞ্ছনীয় নয়। ঠিক তেমনি ভাবে পুনর্নির্মাণের নামে যা ঘটলো এবং সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গা থেকে যে মন্তব্য আসছে তা চিন্তার বিষয়। এবং যোগী রাজ্যের যে উদাহরণ আমরা সভ্য সমাজে নিন্দা করি, সেটা কি পশ্চিমবাংলায় চালু হচ্ছে না? হওয়ার কোনো কারণ নেই। এই সব পরিস্থিতি আমরা বিষয়গুলো আমাদের প্রদেশ কংগ্রেস ও জাতীয় কংগ্রেসের প্রতিনিধি হিসেবে এগুলো তদন্ত হওয়া দরকার, এবং এটাকে ছেড়ে দিলে হবে না। এটা না হলে এটা রাজনৈতিক অস্ত্র আমরা তুলে দেবো। এটাকে যদি আমরা নিন্দা না করি, এই যে গভর্নমেন্ট, এই যে মিল সকালে কি বলে সকালে জমা করবো, বিকেলে খরচা করব, এটা কোনো মুখ্যমন্ত্রীর ভাষা হতে পারে? নিন্দাজনক এই ভাষা। আইনের শাসনে আপনি কথা বলছেন, কিন্তু আইনের শাসন চালু হয়েছে এবং প্রত্যেকটা বিভিন্ন টিভি চ্যানেলে দেখানো হচ্ছে, মানুষের বাইক নেওয়া হচ্ছে, সাধারণ মানুষ বলেছে বাবা খুব চমৎকার, খুব সুন্দর জিনিস হয়েছে, এরকম যে হওয়া উচিত। মানুষ কিন্তু এইভাবে বলছে। তাহলে মব দিয়ে তো চলবে না। মব দিয়ে কি কোনো দেশ চলবে? সংবিধান অনুসারে দেশ, এটা আর্টিকেল 14, আর্টিকেল 21 তো জনগণের জন্য। ঠিক আছে, জনগণের জন্য, কিন্তু জনগণ পছন্দ করছে না, জনগণ কখনোই পছন্দ করতে পারে না। যদি সাধারণ কিছু উত্তেজিত জনতা যদি পছন্দ করে, এর কিছু ভিড় পছন্দ করছে না। আজকে নবপ্রজন্মের ছেলে মেয়েদের কাছে জিজ্ঞাসা করা হয়েছে, বিশেষ করে মেয়েদের কাছে, মেয়েরা বলেছে যে হ্যাঁ একদম ঠিক কাজ হয়েছে, এটা হয়েছে না। ওটা মানসিক ভাবে এই যে ঢুকে যাচ্ছে, এটা ভয়ঙ্কর। যদি এরকম হয় যে জনগণ যদি রুল অফ ল না চায়, তাহলে তারা নিজের বিপদ নিজেই ডেকে নিয়ে আসছে। যদি সিস্টেম জাস্টিস সিস্টেম যদি না থাকে, তো জনগণ নিজের বিপদ আপনি নিজেই ডেকে আনছেন। যে এরকম হতে গেলে কালকে আপনাকে মেরে দিবে আর বলবে আপনি কোনো একটা আসামি আছেন, আপনাকে মেরে এনকাউন্টার করে দিল, কোনো আপনি বিচার পাবেন। আচ্ছা, মানুষের যে কথাটা আপনি বলছেন, সাধারণ মানুষের এইরকম অভিজ্ঞতাও তো আছে যে এই ধরনের কেসগুলো যখন কোর্টেতে যায়, তখন তারিখ পে তারিখ হতে থাকে এবং দেখা যায় অনেক সময় তারা জামিনে খালাস পেয়ে যায়। আবার দেখা গেছে জামিনে খালাস পাওয়ার পর তাদের মালা চন্দন দিয়ে তাদের বরণ করেও নেওয়া হচ্ছে। সুতরাং মানুষের যে বিশ্বাস, আমরা কথায় কথা বলি বটে যে আমরা আইনের প্রতি পুরো বিশ্বাস রেখেছি। যেমন কথা বলছি, আপনি যেটা বললেন সুপ্রিম কোর্টে যে মহারাষ্ট্রের মামলাটার কথা বললেন, পিউসিএল বনাম মহারাষ্ট্রের যে মামলাটা হয়েছিল, সেখানে পরিষ্কারভাবে বলেছে যে ফেক এনকাউন্টার বেআইনি এবং সংবিধানের 21 নম্বর সুরক্ষিত জীবনের অধিকার লঙ্ঘন করছে। এবার তিনি 16 দফা একটা গাইডলাইন দিয়েছিলেন, সেখানে বলেছেন সিআইডি বা থানার নিরপেক্ষ বিচার চাই। তা আপনি কি মনে করেন যখন কোন রাজ্য সরকারের হাতে এনকাউন্টার হয়, তাদেরই অধীনস্থ সিআইডি বা তাদের কাছ থেকে নিরপেক্ষ বিচার কি সাধারণ মানুষ বা আপনি বিরোধী দল হিসেবে আশা করেন? না, আমরা ওই জন্য হাইকোর্টের বর্তমান বিচারপতি যারা থাকবেন, রানিং বিচারপতি, তাদের দ্বারা করতে হবে, প্রাক্তন হলেও হবে না। যারা কন্টিনিউয়াসে আছেন তাদের দ্বারা এই বিচার বিভাগীয় তদন্ত করাতে হবে। তো আমাদের হাইকোর্টের বিচারকদের উপর তো একটু আস্থা রাখতেই হবে, কারণ তারা দীর্ঘ অভিজ্ঞতা নিয়ে হাইকোর্টের জাজ হন। কিন্তু একটা জিনিস এখানে আপনি প্রশ্ন, খুব অসাধারণ প্রশ্ন এবং খুব যুক্তিযুক্ত প্রশ্ন তুলেছেন। প্রশ্নটি হচ্ছে যে ডিউ প্রসেস অফ ল যে ডিলে হয়ে যাচ্ছে, জাস্টিস ডিলে, জাস্টিস ডিনাইড, আবার জাস্টিস হারিড, জাস্টিস বাড়িড, দুটোই জিনিস আছে। কিন্তু এইখানে মানুষকে, জনগণকে তাই বলে যে আমাদের ল কে ব্যবহার করে, আইনকে ব্যবহার করে কেউ বেঁচে যাচ্ছে বা বিচার হচ্ছে না, ঠিক মতো পাচ্ছে না, বা ডেট তারিখ বললেন, তাই বলে একটা মানুষকে, একটা প্রশাসনকে, একটা পুলিশকে, এই ক্ষমতাশীল পুলিশকে বা সরকারকে যদি আমরা এই ক্ষমতা দিয়ে দিই যে খুন করো, তুমি নিজের হাতে তুমি বিচারক হয়ে যাও, তুমি বিচারক, তুমি সাজা দাও, এই ধরনের যদি চলে আসে, তাহলে সাধারণ মানুষ একেবারে জঙ্গল রাজ হয়ে যাবে। যাও ছিল, যেটা ছিল সেটাও থাকবে না। দ্বিতীয়ত, এর ক্ষেত্রে সমাধান এটাই যে সাধারণ মানুষকে সজাগ হতে হবে, হয়ে যে আমাদের
সঠিক বিচারের জন্য, বিচার প্রক্রিয়ার জন্য দ্রুত হয় হুম। এবং দ্রুত বিচার প্রক্রিয়াটা চলে, তার জন্য বিচারক নিযুক্তি, মানে জুডিশিয়াল যে রিফর্ম, একটা হিউজ রিফর্মের দরকার। জাজেসদের অভাব, সিস্টেমটাকে ঠিক করা, আরো সিস্টেমটাকে আপগ্রেড করানোর যে আন্দোলন, সেটা মানুষদেরকে যেতে হবে। আপনি যখনই ছাড় দিয়ে দেবেন, একটা কথা আছে যে 10টা খুনি মাফ হতে পারে, 10টা আইনের ভাষায় একটা কথা কিন্তু আছে, একজন নিরপরাধ ব্যক্তি একজন যেন নিরপরাধ ব্যক্তি শাস্তি সাজা না না পায়। পায়। এটা আমাদের ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সের একটা খুব না, ইম্পর্টেন্ট আপনি যে কথাগুলো বলছেন এগুলো তো শুনতে খুব ভালো, কাজে যদি এগুলো মানে ইমপ্লিমেন্ট হয় তাহলে তো আরো ভালো, সব ব্যাপারটাই ঠিক আছে। কিন্তু ধরুন এই যে এনকাউন্টারটা হলো, এই খবরটা আমরা বিভিন্ন মেইনস্ট্রিম সংবাদপত্রতে সকালবেলা থেকে পাচ্ছি, সেগুলো এআই তে তৈরি করা হচ্ছে, আমাদের সামনে দেওয়া হচ্ছে, কিন্তু এর সাক্ষী কে ছিল? এ তো পুলিশের বক্তব্যকেই তো আমরা যেমন বিশ্বাস করব, পুলিশের বক্তব্যটা তো বিচার ব্যবস্থায় যিনি বিচারকের দায়িত্ব বলার কথা আপনি বলছেন, তদন্ত দেওয়া হবে, তাকেও তো পুলিশের কথাটাই বিশ্বাস করতে হবে। ওই যে ও ছিনিয়ে নিয়েছে রিভলভারটা, নিয়ে ও গুলি চালিয়েছে, প্রাণ রক্ষার জন্য পুলিশ পাল্টা গুলি চালাতে বাধ্য হয়েছে, এই যে তথ্য, এই তথ্যটার সত্যতা বিচার করবে কে? ওটা বিচার না হওয়া পর্যন্ত তো তদন্ত এগোতে পারে না। এবং যতটুকু আমি বলছি, আপনি এটা ভালো জানবেন, ওই একটা কিন্তু ওই মহারাষ্ট্রের কেসেতে সুপ্রিম কোর্ট এটাও বলেছিল যে একটা এফআইআর করতে হবে, আর যেটা চলবে খুনের মতোই চলবে, খুনের মতোই করে সাধারণ চলবে, খুনের একটা মামলা। এফআইআর করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে জাতীয় মানবাধিকার যে কমিশন, তাকেও এই জিনিসটা জানাতে হবে, তারাও একটা স্টেপ নিতে যাবে। সেগুলো আপনার আইনজীবী বলে আপনি কি করবেন? যে ও পুলিশ যে তথ্যটা দিয়েছে, সেই তথ্যটার উপর বেস করেই তো আপনাকে চলতে হবে, না আপনি আলাদা তথ্য পাবেন কোথায়? না, সেটা তদন্ত যে প্রক্রিয়ার যারা থাকবেন, তাদের দায়িত্ব হচ্ছে পুলিশের কথাকে সবসময় নেবে না। পুলিশের একটা সাবস্টেন্সিয়াল, কারণ পুলিশই এখানে অপরাধী। তো অন্য সাক্ষী পাবেন কোথায়? রাত 12:45 তাকে নিয়ে যাওয়া হয়েছিল ঘটনাটার রিকনস্ট্রাকশনের জন্য। সেটা ওখানে দেখবে, তার পরিস্থিতি, সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স জোগাড় করতে হবে, টাওয়ার লোকেশন জোগাড় করতে হবে। এই যে এখন ডিজিটাল বা ভারতবর্ষের ডিজিটাল এভিডেন্সের গুরুত্ব এখন খুব অসীম, এবং বিভিন্ন মামলায় ডিজিটাল এভিডেন্সের উপর করে কিন্তু রায় হয়েছে। যদি পুলিশদের না, আমি একদম মানে কিছু জানি না, আমি হিসেবে বলছি, 20-25 মিটারের দূরত্বে ও রিভলভারটা কিনে গুলি করলো। সেই প্রথম হচ্ছে সুপ্রিম কোর্টের আরেকটি কথা আছে, প্রপোর্শনেট হতে হবে। যদি এনকাউন্টার হয়, যদি ও ধরে নিচ্ছে, ও নিচ্ছে, তো ওকে এমন গুলি মারলো যে মরেই গেল, বুকে লেগেছে, পেটে লেগেছে, না, এটা হতে পারে না। এইটাই পায়ে মারা, একদম তাকে এমন ভাবে মারবে যাতে সে না মরে, কিন্তু তাকে যদি বুকেই মেরে দিচ্ছে, মানে ইন্টেনশন হচ্ছে মারার। তো এটা তদন্তকারী যে আমাদের যারা থাকবেন, তারা নিশ্চয়ই, তারা যদি নিরপেক্ষ থাকেন, তাহলে এই সমস্ত সার্কামস্টেন্স গুলোকে ফলো আপ করে, প্লাস ডিজিটাল এভিডেন্স কালেক্ট করে, প্রপারলি যদি ডিজিটাল এভিডেন্স কালেক্ট করে, ডিজিটাল কিছু সংস্থার মাধ্যমে, যেটা আমাদের ফরেনসিক্স বিভিন্ন থাকে, তা সেটার মাধ্যমে যদি একটা করা যায়, এবং তাদের মোবাইল লোকেশন কত দ্রুত গেল, কিভাবে হলো, এই সবগুলো যে ট্র্যাক করার একটা ব্যবস্থা আছে, ব্যবস্থা নেই বলে নয়, আছে। অনেক মামলায় এরকম সাজাও পেয়েছে, অনেক উদাহরণ রয়েছে যে এরকম পুলিশরা সাজাও পেয়েছে। যদি যারা এই নিরপেক্ষ তদন্তের দায়িত্বে থাকছেন, তাদের নিরপেক্ষ হতে হবে, এবং তারা পুলিশের বিরুদ্ধে সেই সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স দিয়ে, এবং এইটাও যুক্তি হতে পারে যে একটা ওকে পায়ে গুলি মারা প্রপোর্শনেট হওয়ার কথা ছিল, কিন্তু সেটা না করে তুমি একেবারে মেরে ফেলার উদ্দেশ্যে করেছো, মানে তুমি খুনি। তো এগুলো রিপোর্ট দেবে তখন। আপনি তো কংগ্রেসের একজন মুখপাত্র, বামেদের মুখপাত্র, এবং অন্যান্য যারা বিরোধী দল আছে এই মুহূর্তে রাজ্য সরকারের যে বিরোধী দল যারা রয়েছে, আমি তাদের মধ্যে থেকে কয়েকজনের কথা বলছি, যে তারা তো যে কথাটা বলছেন যে এই ধরনের এনকাউন্টার যেটা করা হয়েছে, সেটার পেছনে একটা গভীর ষড়যন্ত্র রয়েছে। আর আপনি যেটা বলছেন সেটা হচ্ছে যে বিচার বিভাগ তাকে নিরপেক্ষ তদন্ত করবে। যদি নিরপেক্ষ তদন্তের কথাই বলেন, তাহলে আপনাকে আমি বলছি, মহারাষ্ট্রে প্রদীপ শর্মা নামকরা পুলিশের এনকাউন্টার একজন স্পেশালিস্ট ছিলেন, তিনি 312টি এনকাউন্টার করেছেন।
আচ্ছা, তারপর তাকে মুম্বাই পুলিশ 2008 সালের 31শে আগস্ট তাকে দুর্নীতির জন্য বরখাস্ত করেছিল, দুর্নীতির জন্য, এনকাউন্টারের জন্য নয়। না। আচ্ছা, তারপর সে সেখান থেকে নির্দোষ প্রমাণিত হওয়ার পর 2017 সালের 16ই আগস্ট আবার সে চাকরিতে পুনর্বহাল হয়ে গেল। আচ্ছা, ওদিকে গেল, আলাদা কথা। এরপর আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 2021 মে, 2022 আগস্টে বলেছে যে 171টি এনকাউন্টার হয়েছে আপনার আসামে। উত্তরপ্রদেশে এনকাউন্টার হয়েছে অনেক আরো বেশি, ঠিক আছে, প্রায় 3000-এর মতন এনকাউন্টার নাকি হয়েছে 2017 থেকে 2025-এর মধ্যে। এখানে আপনারা আমাদের মুখ্যমন্ত্রীর দুটো কথা খুব আপনারা তুলে ধরছেন। একটা কথা উনি বলেছেন যে সকালে জমা করব, বিকেলে খরচ করব, এবং সেটা আসামের হেমন্ত বিশ্ব শর্মা এবং যোগীজির দেখানো পথে একদম রেকর্ডেড কথাটা রয়েছে। তারপরে কি বলবেন যে সেই কথার প্রতিধ্বনিতেই কি এটা হলো? দেখুন, এই যে অবশ্যই এটা তো মানতেই হবে যে এগুলো মিল এক একটা, বলে না, অমিত শাহজি একবার বলেছেন, ভারতবর্ষের হোম মিনিস্টার, উনি বলেছেন ক্রোনোলজি সমাজ না হোগা, ক্রোনোলজি বুঝতে হবে। তো এই ক্রোনোলজিটা বলছে তাই যে শুভেন্দু অধিকারী বলছেন সকালে এ করবো, এবার নিজের কথাকে রাখার জন্য পুলিশ প্রশাসনকে বলির বকরা করে, বলির ছাল পাঠা করে পুলিশ প্রশাসনকে দিয়ে যদি এই ধরনের কাজ করানো হয়, তো সভ্য সমাজে আমাদেরকে এর নিন্দা শুধু না, এর প্রেশার ক্রিয়েট করে সরকার যেন আর না করতে পারে এবং এই লোকগুলোরও সাজা হয়। আর একটা যতক্ষণ ও সাজা পায়নি ততক্ষণ তো নির্দোষ প্রভাস মণ্ডল। তো ঠিক আছে, সে আইনের ভাষায় মুখে স্বীকার করেছে অনেক কিছু, হতে পারে সে বড় একটা সাক্ষী হতে পারতো, ভালো অনেক কিছু নাম নিতে পারতো, অনেক কিছু ধরা পড়তো, অনেক কিছু কালেকশন বেরিয়ে আসতে পারতো। তো সেটাকে শেষ করার জন্যই কি করে নি, সেটাও তো একটা প্রশ্ন হচ্ছে। তো এইখানে বলা হচ্ছে যে বারুইপুর থানার যে পূর্বতন একজন মহিলা ওসি ছিলেন, তাকে নতুন করে দায়িত্ব দেওয়া হচ্ছে যে ওখানে ড্রাগস মাদক চক্র আর নারী পাচার চক্রের বিষয়টা কেমন ছিল, এর পেছনে এই ঘটনার যোগাযোগ আছে, সেটা নাকি তদন্ত করে দেখা হবে। আপনারা কি মনে করছেন যে একে মেরে দেওয়াতে ওই তদন্তটা কি কিছুটা ব্যাঘাত হতে পারে? অবশ্যই হবে, ব্যাঘাত হবে। অনেক কিছু তথ্য এর মধ্যে এর মৃত্যুর সাথে সাথে এর সাথেই চলে গেল, যা তথ্য পুলিশ পারতো, সিআইডি পারতো, সিবিআই পারতো। কিন্তু দুঃখের বিষয়, আমাদের সরকারগুলোর সদিচ্ছা থাকে না এবং সংবিধানের শপথ নিয়ে অসাংবিধানিক কাজ করতে তারা অভ্যস্ত। সরকার যেই থাকুক না কেন, এই অভ্যস্ত হওয়ার কারণে এদের বিরুদ্ধে সাধারণ মানুষকে জেগে উঠতে হবে। সাধারণ মানুষকে এই জিনিসটাকে কমপক্ষে আমি রিকোয়েস্ট করব, যারা বলছিলেন এই বারবার শুভেন্দু অধিকারীকে উত্তেজিত করছিলেন যে খরচা করছো না কেন, এই করছো, এইটা যদি সভ্য সমাজে হতে থাকে তাহলে আপনার নাম্বার কিন্তু আসবে, এই ধরনের আপনার নাম্বার আসবে। যদি দেশকে বাঁচাতে হয়, মানুষকে বাঁচাতে হয়, সাংবিধানিক অধিকারগুলোকে সুরক্ষিত করতে হয়, তাহলে কিন্তু এই সরকারকে প্রেসার ক্রিয়েট করতে হবে যেন এনকাউন্টার কোনো মতেই না হয়। মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে মিছিল করছেন। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে কিন্তু 2014 সালে সিভিক ভলেন্টিয়ার খুনে অভিযুক্ত একজন বাবু সোনা, তাকে এনকাউন্টার করা হয়েছে মমতা সরকারের আমলে। 2018 সালে মাফিয়া গোপাল তেওয়ারিকে দুর্গাপুরে, তাকে এনকাউন্টার করা হয়েছে। 2022 সালে নিউ টাইমে জয়পাল ভুল্লার ও জসপ্রীত জসা দুজনকে এনকাউন্টার করা হয়েছে। এবং সবচেয়ে বড় কথা যে আমাদের মুসলিম বলছি, মাফ করবেন, আপনার কিষাণজি নকশাল নেতা, তাকে নাকি মমতা সরকার মেরেছেন, এ কথা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ দিয়ে বেরিয়েছে, তাই যে তাকে এনকাউন্টার করে মারা হয়েছে, কথাটা তিনি বলেছেন, রেকর্ডেড আছে বিষয়টা। তাহলে আপনি কি বলবেন যে তাহলে ওই আমলেও দেখলাম এনকাউন্টার, এই আমলেও দেখা গেল এই শনিবারের ঘটনা দিয়ে আরেকটা প্রথম শুরু হলো এনকাউন্টার, তাই তো? একই বলবেন কি আপনি? এই তো ঘটনা, ওই ভয় ইন ভরসা আউট হয়ে গেল। ভরসা ইন ভয় আউট হওয়ার কথা ছিল, ভয় ইন ভরসা আউট। তো এই সরকার মানুষের মধ্যে যে আইনের শাসনের কথা বলেছিল,
সব ভুয়ো প্রমাণিত হচ্ছে একের পর এক। এই সরকার হুম। যেইভাবে মানুষ একটা পুলিশি রাজ, এই দেখুন আইনটা নিয়ে আসছে, গুন্ডা দমন আইন, সেই আইনের মাধ্যমে 12 মাস প্রিভেন্টিভ অ্যারেস্ট করে রাখবে। এটা নিয়ে আসছে, এটা নিয়ে একটা অন্য অনুষ্ঠান আমি করবো আপনাকে। ঠিক আছে, এটা নিয়ে বলবো। আমি ওটা যাচ্ছি না। আপনি আমাকে এটা বলুন যে ঋতব্রত, শিউলি সাহা, যারা এখন বিরোধী দল হিসেবে এখানে চিহ্নিত হয়ে আছে, বিদ্রোহী আর কি যারা, তারা পর্যন্ত বলেছেন যেটা মুখ্যমন্ত্রী যেটা করেছেন খুব সঠিক কাজ করেছেন, এটা একদম ঠিকঠাক এর করেছেন। মানেই বোঝা যাচ্ছে যে এরা বিজেপিরই বি টিমও না, এরা বিজেপির এ টিম। আচ্ছা, এটা কি বলবেন? বিজেপির একজন লিডার দেবজিৎ সরকার, মুখপাত্র আমি হ্যাঁ, তিনি বলেছেন যে বারুইপুরের এনকাউন্টারটা ভগবানের বিচার। ওনাকে লজ্জা করা উচিত। দেখুন, বিচার ওই মেয়েটি তখনই পাবে যখন বিচার প্রক্রিয়ার মাধ্যমে তার দোষী সাব্যস্ত হবে, দোষীরা, এবং তারা সাজা পাবে। ক্যাপিটাল পানিশমেন্ট আমাদের ভারতবর্ষের আইনে আছে, তো ক্যাপিটাল পানিশমেন্ট পাবে। এইভাবে যদি বিচার হয় তাহলে সঠিক বিচার পাবে। আর এইভাবে যদি আপনি এনকাউন্টার করে আপনি এটাকে ক্লিন চিট দিয়ে দিচ্ছেন, এটা বিচার হলো না, এটা জঙ্গল রাজ হলো, এটা ক্লিন চিট দেওয়া হলো, মানে সাব্যস্ত হলো না, তাকে মেরে দিলেন এবং সঠিক বিচারটা হলো না। মানুষ একটা কিছু মানুষ কনফিউজ থাকলো যে আদৌ সে দোষী ছিল কিনা, বা হ্যাঁ বা না, এই সব বিষয়গুলো নিয়ে তো কনফিউশন ক্রিয়েট হলো। কিন্তু যখন আপনার বিচার প্রক্রিয়ার মাধ্যমে সাজা হতো, তাহলে পরে সেটা মানুষ এটা একটা ডেমোক্রেসিকে একটি শক্তিশালী জায়গায় নিয়ে যাবে। মানুষ এর বিশ্বাসটাকে শক্তিশালী প্রক্রিয়ার বিচার ব্যবস্থার প্রতি মানুষের বিশ্বাস ভরসা বাড়তো। কিন্তু আসলে এটা বিচার পেল না, এটা হলো ক্লিন চিট দিয়ে দিলেন। আপনি প্রভাস মন্ডল ক্লিন চিট দিয়ে দিলেন। প্রভাস মন্ডলকে মারার মাধ্যমে, বলুন, ইনকাউন্টারের নামে হত্যা, নামে ইনকাউন্টারকে হাতিয়ার করে নিয়েছে আমাদের পুলিশ হত্যা করার একটা, মানে সুপ্রিম কোর্ট বলছে, আমি বলছি না, সুপ্রিম কোর্ট বলছে বিভিন্ন জাজমেন্ট যে এটা মার্ডার। এই ইনকাউন্টার মানে মার্ডার, ফেক ইনকাউন্টার মানে মার্ডার অবশ্যই। এই যে আর কোন এই ইনকাউন্টারকে প্রামা ফেসাই মনে হচ্ছে ফেক, মানে তদন্ত আমি বলছি না, তদন্তের পার্ট তদন্ত করবে, কিন্তু একটা দেখে মনে হয় না প্রামা ফেসাই, আমরা বলি আইনের ভাষায়, তো প্রামা ফেসাইটা দেখে মনে হচ্ছে যে এটা ফেক। কেন? এই ব্যক্তির ক্ষমতা ছিল না পুলিশের নিয়ে দৌড়াবে এবং পুলিশ প্রপোর্শনেট তাকে গুলি করবে, সেটাও করেনি। এখানে প্রাথমিকভাবে যদি ঘটনাটা হয়েও থাকে, হ্যাঁ, তাহলে কেন সে বুকে পেটে মারবে, মারলো না, মারবে? আর এত পুলিশ থাকলো মেরে ফেলতে হলো। 20 মিটারের দূরত্বে পুলিশের তো একদম হাতের নিশানা পাকা থাকে, তাতে তো কোনো অসুবিধাই নেই পায়ের দিকে করে মারা। ঠিক আছে, জেনে শুনে মারা হয়। এই প্রশ্নটা উঠছে না, কেউ তুলছে না, তুলতেই হবে এই প্রশ্নটা। এই যে এত বিষয়, এটাকে নিন্দা জানাতে হবে। এবং সুপ্রিম কোর্ট বলেছে এনকাউন্টার ইজ নাথিং বাট কোল্ড ব্লাডেড মার্ডার, এটা এস্টাবলিশ হচ্ছে। এবং শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী হিসেবে লজ্জা পাওয়া উচিত। আমি বলবো ওনাকে লজ্জা পাওয়া উচিত, লজ্জা করা উচিত ওনাকে, যে ওনার সময় উনি একটা জঙ্গল রাজ্যের সৃষ্টি করলেন পশ্চিমবাংলাকে। মমতা ব্যানার্জি যা যা করেছিলেন আপনি তো পুরো তুলে ধরলেন সবকিছু, তো তার থেকেও ডেঞ্জারাস এটা হচ্ছে না। আচ্ছা, আপনি তো বলছেন যে শুভেন্দু অধিকারী লজ্জা পাওয়া দরকার। এবার আপনি কংগ্রেস মুখপাত্র, আপনাকে বলি, 71 থেকে 76 এই পশ্চিমবাংলায় কিন্তু অনেকগুলো এনকাউন্টার হয়েছে কংগ্রেসের সময়, সিদ্ধার্থ রায়ের আমলে। কি বলবেন? হ্যাঁ, অবশ্যই যদি এনকাউন্টার ফেক এনকাউন্টার হয়ে থাকে তো অবশ্যই সেটাকে আমরা নিন্দা জানাচ্ছি। কংগ্রেস এর আমলে হোক বা তৃণমূলের আমলে হোক, নকশাল সন্দেহে কত মানুষকে তখন এনকাউন্টার করে পুলিশ। এই জিনিসটা যেই সরকারই হবে, আমি দেখুন, রাহুল গান্ধীজি আমাদের নেতা, রাহুল গান্ধীজি এক জায়গায় বলেছেন যে ভারতবর্ষ কংগ্রেস যে সব ঠিক করেছে তা তো নয়, কংগ্রেসে অনেক কিছু আমরা ভুল করেছি যেটা আমরা ঠিক করবো, এটা রাহুল গান্ধীজি বলেছেন। তো হতেই পারে কংগ্রেসের গভর্নমেন্টেও এমন হতে পারে যে অনেক ভুল হয়েছে, সেই ভুলগুলোকে আমরা তো মাথায় নিয়ে রাখবো না, সেই ভুলগুলোকে সরিয়ে দিয়ে আমরা সঠিক দিশা মানুষকে দেবো, সঠিক দিশায় আমরা যাব। এবং কংগ্রেসের যে ভালো কর্ম
সেই না, তাহলে কারণে আমরা পাথে করে আপনাদের এই ভুলগুলো মানুষ ক্ষমা করে দেবেন। তাহলে তো মমতা ব্যানার্জির এই ভুলগুলো মানুষ একদিন ক্ষমা করে দেবেন। আজকে শুভেন্দুর যা সরকার করছে সেটাও তো মানুষ ক্ষমা করে দেবেন। না, আমরা তো ভুল যদি করি আমরা স্বীকার করছি, কিন্তু বিজেপি কি কোনো ভুল স্বীকার করছে? ক্ষমা তাকেই করা হয় যার ক্ষমা প্রার্থী হয়। ক্ষমা তাকে করা হয় না যে ক্ষমাই চায় না, যে বুক ফুলিয়ে বলে যে আমি ভুলটাকেও ঠিক করছি। তো কংগ্রেস কোনোদিন, রাহুল গান্ধীজি তো জনসম্মুখে বলেছেন এই কথাগুলো। তো রাহুল গান্ধীজি আমাদের নেতা, আমরা তাকে ফলো করি। তো রাহুল গান্ধীজি দম আছে যে তিনি বলতে পারছেন যে ওনার সরকার বা ওনার গভর্নমেন্ট বা কংগ্রেসের আমলেও অনেক ভুল হয়েছে, এটা উনি স্বীকার করছেন জনসম্মুখে। এই স্বীকার কি শুভেন্দু অধিকারী করছেন, বা নরেন্দ্র মোদী করছেন, বা মমতা ব্যানার্জি করছেন? উনি বলছেন আমি ঠিক, আমি সবসময় ঠিক, কখনোই ব্যাটিক হতে পারে না। আচ্ছা, তখন আপনাকে যে ইনফরমেশনটা দিতে পারিনি, মনে পড়ছিল না, সেটা হচ্ছে যোগী রাজ্যে 2017 থেকে 2026 17,043টা এনকাউন্টার হয়েছে। ভাবতে পারেন, জঙ্গলরাজ 17,043টা এনকাউন্টার হয়েছে ক বছরে? 2017 থেকে 26, 6 আর এদিকে 4, 10 বছরে। 10 বছরে। আচ্ছা, এবার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করছি আপনাকে। জ্যোতির্মঠের শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী তিনি বলেছেন যে এনকাউন্টারটা হচ্ছে একদম কুল ব্রেন মার্ডার। সুপ্রিম কোর্ট যা বলেছে শঙ্করাচার্যও তাই বলেছেন। তাহলে যারা হিন্দুত্ববাদের কথা বলে তারা যখন এই এনকাউন্টারটাকে সমর্থন করে, আবার ওদিকে হিন্দুত্ববাদের কথা যে বলে তার টপ মোস্ট জায়গা হচ্ছে শঙ্করাচার্য, তিনিও বলছেন এটা। তাহলে কি ওই হিন্দুত্ববাদী সংগঠনের সঙ্গে কি হিন্দুত্ববাদী যে গুরুজিরা রয়েছেন তাদের এই কথার দুটোর পার্থক্যটার কারণ কি বলে মনে করছেন? এইটুকু আমি বলি যে হিন্দু ধর্মের শাস্ত্র বা ন্যায় দর্শন, দর্শন হিন্দু ধর্মে তো অনেকগুলো আছে, ন্যায় দর্শন বা শাসন কিভাবে চলবে সেই দর্শন, সেই দর্শনেও বিচার বহির্ভূত হত্যাকে কিন্তু নিন্দাই করা হয়। এটা উনি বলেছেন আদি শঙ্করাচার্য তার বইতেও কিন্তু এগুলো অদ্বৈত দর্শনের কথা। যদি কেউ শাস্ত্র মানে সঠিকভাবে, সঠিক হিন্দু হয়, হিন্দু এখন একটা হচ্ছে ভেষ ধারণ করা হিন্দু, অর্থাৎ তারা হিন্দুত্বকে ইউজ করছে, আসলে ওরা হিটলার, মুসোলিনি এইসব ফেসিবাদ গুলোকে ছড়াচ্ছে, যেটা আরএসএস এর আইডিওলজি। আরএসএস এর আইডিওলজিকে কিন্তু করপাত্রীজি মহারাজ, এই যে শঙ্করাচার্য পরম্পরা, এই পরম্পরার যতগুলো গুরু আছেন এখন, তাদের সবচেয়ে বড় যদি গুরু থাকেন, মানে সবচেয়ে সম্মানে যেনার নাম নেওয়া হয় এবং যিনি ব্যাখ্যা করেছেন শাস্ত্রের বিভিন্ন, ওনাকে বলা হয় করপাত্রীজি মহারাজ। সেই করপাত্রী মহারাজ আরএসএস এর চরম বিরোধিতা করেছেন। শুধু তাই নয়, আরএসএস এর যে হিন্দু ধর্মের প্রতি, যে হিন্দু ধর্মকে একটা উলট পালট করে দেওয়া, অর্থাৎ হিন্দু ধর্মে একটা ফর্মে আছে, অন্য ফর্মে দেখানো। মানে ঠিক দেখুন, হিন্দু একটা জিনিস হচ্ছে, একটা গল্প হচ্ছে যে একটা হিন্দু ধর্মে এই কথাটা আছে, এই কথাটা খারাপ না ভালো, কেউ ভালো বলবে, কেউ খারাপ ভালো। আমি লোকে খারাপ বলছে বলে এই কথাটাকেই মানলাম না, তাহলে তো আমি হিন্দু ধর্মের মানি না। ওরকম করপাত্রী মহারাজ বা শঙ্করাচার্যের মতে বর্ণ, মানে যেটা বর্ণাশ্রম ধর্ম, তো মানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈষ্ণব, না ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, 4টে। তো এই যে সিস্টেম, এটা কিন্তু এই করপাত্রীজি মহারাজ বা শঙ্করাচার্য এনারা ডঙ্কার চটে এটা বলে যে হ্যাঁ এটা আছে, আমাদের ধর্মে আছে। আর কিছু লোক আছে মুখোশ, না এটা নেই, এটাকে জন্ম এটা জন্মানি নয়, এটা হচ্ছে কর্মানি, এই সব যে ব্যাখ্যা ট্যাখ্যা করে মানুষকে, মানে এটাকে এটাকে মিথ্যা বলছে। কিন্তু শঙ্করাচার্যদের আমি যা ফলো করেছি, তাদের যা স্টাডি করেছি, করপাত্রী মহারাজ বা ওদের আদিগুরু শঙ্করাচার্য, বা পরম্পরাগত হিন্দু ধর্মের দুটো আছে, একটা পরম্পরাগত যেটাকে আমরা বলবো আসল, কোনটা আসল পরম্পরার মাধ্যমে যেটা পাওয়া তারাই আসল হবে। বৈষ্ণবের মধ্যেও দেখবেন ইস্কন আছে, আর একটা বৈষ্ণব আছে, বিষয়গুলো আলাদা। যাই হোক, আপনাকে এই প্রশ্নের উপরে আমি এটাই আমি এখানেই কনক্লুশন করছি যে যারা সঠিকভাবে একটা যে কোনো ধর্ম কখনোই অন্যায়কে
হিংসাকে প্রশ্রয় দেয়। প্রশ্রয় দেয় না। সেটা হিন্দু ধর্মেও দেয় না, ইসলাম ধর্মেও দেয় না, খ্রিস্টান ধর্মেও দেয় না, কারণ রুট সবার একই। যাই হোক, এটা বিতর্কের ব্যাপার, এটা কি পরবর্তী অন্য অনুষ্ঠানে হবে। আপনাকে শেষ প্রশ্ন করছি, সেটা হচ্ছে যে সিপিআইএম এর বিকাশ ভট্টাচার্য আইনজীবী, তিনি বলেছেন যে অনেক সত্য ঘটনাকে লুকিয়ে রাখার জন্যই ওকে মেরে দেওয়া হয়েছে, এটা পরিষ্কার ভাবে উনি বলেছেন। এবার আপনাকে বলতে হচ্ছে সুজন চক্রবর্তীর কথা। সুজন চক্রবর্তী বলেছেন যে এই সরকার পুরনো ইসলামিক কালচারকে আবার নতুন করে বলবৎ করার জন্য এই হিন্দুত্ববাদী দাবিদাররা ওই ইসলামিক কালচারটাকেই নতুন করে আবার ফেরত আনার চেষ্টা করছেন। এই কথা কিন্তু সুজন বাবু বলেছেন। সুজন বাবুর পরিপ্রেক্ষিতে আমি বলতে চাই যে ইসলামিক বা মুসলিম বা ইসলামিক শাস্ত্রর কালচারেও এটা নেই যে বিচার বহির্ভূত এনকাউন্টার হবে। এটা উনি কি এনকাউন্টারের কথা বলেছেন? বলেছেন ইসলামিক কালচার মানে এইভাবে মারাটা আর কি, না, মানে জিহাদি বদলা এই লক্ষণে বোঝাতে চেয়েছেন। না, এটা উনি ভুল বলেছেন, বা উনি ইসলাম ধর্মর শাস্ত্র বা ইসলাম ধর্মের যে অথেন্টিক যে নিয়ম আছে ওগুলো পড়েনি। ইসলাম ধর্মেও বলেছে যে সাজা বলে দিয়েছে যে এটা সাজা, কিন্তু সাজাটা কিভাবে হবে তার জন্য প্রক্রিয়া হচ্ছে সেম সিস্টেম, বিচার, কাজী। একটা রাজা কখনো কাজীর জায়গা নিতে পারবে না, বাদশাহ আলাদা, কাজী আলাদা, খলিফা আলাদা, প্রতিনিধি জনগণের খলিফা এবং বা ঈশ্বরের প্রতিনিধি। তো আর হচ্ছে বিচার বিভাগ আলাদা। এই কাজই বিচার করবে সাক্ষ্য প্রমাণ সহ, এবং ওটা প্রমাণিত হতে হবে, তবে গিয়ে ওই যেটা সাজা আছে, দণ্ড আছে, সেই দণ্ডাদেশ প্রয়োগ হবে। তো এটা তো সম্পূর্ণ ভিত্তিহীন। আমাকে উনি সিঙ্গেল একটা পয়েন্ট আউট করুন। আমি চ্যালেঞ্জ করছি সুজন চক্রবর্তী মহাশয়কে যে আপনি সিঙ্গেল একটা লাইন কথা থেকে চ্যালেঞ্জ করুন যে বিচার ছাড়াই ডাইরেক্ট হত্যা কোথাও লেখা আছে বা কোথাও বলে দেওয়া আছে বা সিস্টেম আছে। আমার মতে আমি মুসলিম লজেও স্টাডি করেছি। আমরা সোর্স অফ ল পড়তে গিয়ে হিন্দু লজ, মুসলিম লজ এর সোর্স অফ ল এইসব স্টাডি করতে গিয়ে আমরা তো জানতে পারি যে জুরিসপ্রুডেন্স, ক্রিমিনাল জুরিসপ্রুডেন্স কি ধরনের ছিল, কি ইতিহাস, সেখানে কোথাও এই বিচার বহির্ভূত হত্যাকে কেউ প্রশ্রয় দেয়নি। তাহলে আমরা যদি কনক্লুশনে টানি, তাহলে এটা বোঝা যাচ্ছে যে আমাদের মুখ্যমন্ত্রী যে কথা বলেছিলেন সকালে জমা করব বিকেলে খরচ করব, সেটাকেই এস্টাবলিশ করার জন্য পুলিশ এইভাবে মারলো, এটাই বলবেন আপনি? না, সেটাকে এস্টাবলিশ করার জন্য শুধু নয়, সেটার মাধ্যমে একটা ভয়ের পরিস্থিতি বাংলার বুকে তৈরি করা যে এই যারা বিরোধিতা করছো বুঝে যাও, আমি যদি প্রভাস মন্ডলকে মারতে পারি তাহলে তোদেরকেও মারতে পারবো। ঠিক আছে, কিন্তু এটাও বলছেন কেন, এটাও দিয়ে এই ধরনের ধর্ষকদের, এদের মধ্যে সাধারণ মানুষ অনেকে বলছেন যে এই যে ভীতিটা তৈরি হবে যে আমাকে এই ধরনের কাণ্ড করলে পরে আমাদের এরকম শাস্তি পেতে হবে, ওই আদালতে লং টার্ম প্রসেসের মধ্যে যেতে হবে না, এটাও তো একটা ভীতির কারণ তৈরি হয়ে এতেও তো ধর্ষণ কমে যেতে পারে। না, এটা কোথায় কমেছে আমাকে বলুন? এই ধরনের হত্যা, বিচার বহির্ভূত হত্যা দিয়ে কোথায় কমেছে? বিচার প্রক্রিয়াকে ফাস্ট ট্র্যাক করে তাকে সাজা দিন, হ্যাঁ, আইন করুন না জনসম্মুখে। তাহলে আপনি বলছেন যে যোগীরাজ্যে যেটা বললাম 17,000 এনকাউন্টার হয়েছে, ধর্ষণ তো হচ্ছেই। যোগীরাজ্যে ধর্ষণের কি গ্রাফ নিচে নেমে গেছে? না, আমি তো জানি যে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশেরই ধর্ষণের সবচেয়ে বেশি নাম আসে, যা এনসিআরবি রিপোর্ট অনুসারে। তো সেখান থেকে তো আমরা দেখতে পাচ্ছি না যে কোনো কমছে। আচ্ছা, তো যাই হোক, তো একজন কংগ্রেসের কি বলবো একজন মানে মুখপাত্র এবং একজন বিশিষ্ট আইনজীবী হিসেবে আশফাক আহমেদ সাহেবের সঙ্গে একটু আলোচনা করলাম এই বিষয়টা নিয়ে, এনকাউন্টারের বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের কি ব্যাখ্যা রয়েছে সেটাও উনি বললেন, এবং মানুষের যে বিশ্বাস আইন আদালতের ওপর থাকে কিন্তু এত লং টার্ম প্রসেস থাকে, সেখানে কিন্তু অস্বীকার করার উপায় নেই যে এখানে কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী একটা জনপ্রিয়তা পেয়েছেন যে না 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 এটা খুব ভালো হয়েছে, এরকম করে এনকাউন্টারই এদের এইভাবেই মারা উচিত। কিন্তু এনকাউন্টার প্রসেস কি, এনকাউন্টারে মারা দেওয়ার নিয়ম কি, এইসব নিয়ে কিন্তু মানুষ ভাবছেন না, কারণ মানুষ কিন্তু রাগে মানে ফুসছেন
যে যে ধরনের বাচ্চার উপর নৃশংসভাবে এই কাজগুলো হয়েছে, কিন্তু ওই একটাই কথা থেকে যাচ্ছে যে এই ছেলেটিকে, লোকটিকে মেরে ফেলার সঙ্গে সঙ্গে কি এর পিছনে কোনো একটা বড় চক্র, অন্য কিছু কাজ ছিল, না নেহাতি তারা মদ খেয়ে বা মাদক ব্যবহার করে তারা নেহাতি যৌন উত্তেজনার বশত একটি মেয়েকে সঙ্গে এরকম নিষ্ঠুর ব্যবহার করেছে এবং তাকে প্রাণে মেরে ফেলেছে, না এর পেছনে আরো অনেক কোনো বড় রহস্য রয়েছে, সেটা ও মরে যাওয়াতে হয়তো ক্লিয়ার হলো না। হয়। এটা একটা মানে মেঘে ঢাকা তারার মতন হয়ে রইল। যাই হোক, এ নিয়ে আবার পরে অনুষ্ঠান হবে, আপনাদের মতামত জানান। খুব আশা করবো আপনারা আপনাদের বক্তব্য জানাবেন, এবং সেরকম কিছু প্রশ্ন থাকলে পরে আইনগত ব্যাপারেও আপনারা কিন্তু আশফাক সাহেবের কাছে পাঠাবার জন্য আমাদের কাছে পাঠাতে পারেন। আমরা আশফাক সাহেবকে পাঠিয়ে দেবো আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। আজ তাহলে এখানে শেষ করছি। দিগদর্শন, নমস্কার। দশের পাশে, দেশের সাথে। রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে।